আপনারা জানেন গতকালকে নতুন ধারা বাংলাদেশ রাজনৈতিক দলের অফিসে রীতিমতো তাণ্ডব চালানো হয়েছে। লুটপাট করার উদ্দেশ্য নিয়ে এসে তারা কথিত জুলাই যোদ্ধারা একজন নারীর গায়ে হাত তুলেছে। নারীটার অপরাধ কি ছিল? তিনি মৌলবাদের বিরুদ্ধে কথা বলেন, তিনি বাংলাদেশে ইসলামের নাম ভাঙিয়ে যে সমস্ত অপকর্ম করা হয় সেই সমস্ত অপকর্মের বিরুদ্ধে আওয়াজ তোলেন। এটাই তার অপরাধ। এজন্য তাকে মেরে ফেলতে হবে বা তার কণ্ঠরোধ করতে হবে, কিংবা তাকে সামহাউ দাবিয়ে রাখতে হবে যে না, তুমি কথা বলতে পারবে না। এই ধরনের বার্তা দিয়ে গতকালকে তাকে নির্যাতন করা হয়েছে এবং তার গায়ে হাত তোলা হয়েছে। একই সাথে তাকে শ্লীলতাহানির চেষ্টার উদ্দেশ্য নিয়ে এসেছিল বলেও তার দাবি। এখন আমরা এই বিষয়গুলো নিয়ে সরাসরি আলোচনা করব। স্টুডিওতে উপস্থিত রয়েছেন শারদা ফারজানা আপু, তিনি নতুন ধারা বাংলাদেশের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমাদের সঙ্গে যুক্ত আছেন। আপু, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। কৃতজ্ঞতা। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এস এস সাব্বির ভাইকে, যিনি সত্য কথা বলতে ভয় পান না, যার কণ্ঠে এবং চোখে ঝরে পড়ে সাহস। কৃতজ্ঞতা সকল দর্শকের প্রতি, যে যেখান থেকে এখন দেখছেন পরবর্তীতে দেখবেন, সবার প্রতি। আপু, শুরুতেই আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে হঠাৎ করে কথিত জুলাই যোদ্ধা নাম দিয়ে এই যে গুন্ডারা আসলো, বেশি লোক না কিন্তু 4-5 জন 6 জন এসে এসে তারা আপনাদের উপরে যেই অ্যাটাক করার বা অ্যাটাকিং মনোভাব নিয়ে যেই আচরণটা করলো, এটা কি শুধুমাত্র কথা বলার জন্য বা এই মৌলবাদের বিরুদ্ধে কথা বলার জন্য, নাকি এর পেছনে অন্য কোনো রাজনৈতিক বার্তা আছে? আপনার কি মনে হয়? আমি দর্শকদের উদ্দেশ্যে পুরো ঘটনাটা একটু সংক্ষেপে বলি, তাহলে দর্শক বুঝতে পারবেন যে আসলে কি হয়েছিল। 1 আগস্ট গতকালকে আমি গুলশানে একটা কাজে ব্যস্ত ছিলাম। তখন হঠাৎ করে স্থানীয় লোকজন আমাকে ফোন দিয়ে বললেন যে আপনি কোথায়? আপনার অফিস তো ভাঙচুর করছে। কে বা কারা ভাঙচুর করছে তারা কেউ জানে না। তখন আমি সাথে সাথে চেয়ারম্যান সাহেবকে ফোন দিই, কিন্তু তাকে ফোনে না পেয়ে আমি খুব দ্রুত একটা গাড়ি নিয়ে আমার অফিসের দিকে রওনা দিই, আর সাথে সাথে 999-এ কল করে, ইমার্জেন্সি কল করে আমি সহযোগিতা চাই। তখন শাহবাগ থানার সাথে কানেক্ট করিয়ে দেয় এবং এসআই মনিরুল ইসলাম নামে একজন আমাকে বলে যে আপনি যান, আমি হানি ফ্লাইওভার একটা কাজ শেষ করে আসছি। তো ততক্ষণে আমি অফিসে পৌঁছে যাই এবং দেখি যে রাস্তায় লোকজন, স্থানীয় লোকজন জড়ো হয়ে আছে, সাংবাদিক কিছু ভাই আছে এবং আমাদের দলের লোকজনও আছে। এবং উপরে পরে আমরা জানতে পারি যে 1টা থেকে দুপুর 1টা থেকে তারা আমাদের অফিসের চারপাশে হাঁটাহাঁটি করছিল এবং উপরে নামে নিচে নামে এভাবে করছিল। 3টার পরে মূলত দরজা ধাক্কাধাক্কি শুরু করে। ওদের আওয়াজ শুনে চেয়ারম্যান সাহেব বুঝেছে যে ওরা আসলে ভাঙচুর করতে এসেছে, কারণ দরজার বাইরে থেকে ওরা বলছিল, এই মমিন মেহেদি কই, ওরে পাইরে ছিলা ফেলামু, মাইরা ফেলামু, এই ধরনের স্ল্যাং, অশ্রাব্য ভাষা তারা কথা বলছিল, নোংরা নোংরা কথা বলছিল। দরজা অনেক ধাক্কা দিচ্ছিল, কিন্তু মমিন মেহেদি চুপ করে বসেছিল। এটা যেন সেই 25শে মার্চ কালো রাত্রের মতো অবস্থা হয়েছে, যে পাকিস্তানি হানাদার বাহিনীরা বাহিরে আর মা বাবা পরিবার সহ ঘরের ভিতরে চুপ করে খাটের নিচে লুকিয়ে আছে। ঠিক একই অবস্থায় মমিন মেহেদি, আমাদের চেয়ারম্যান সাহেব, তিনি লুকিয়েছিলেন, কারণ তার জানের হুমকি দিচ্ছিল বারবার। তিনি সেটা বুঝেছেন। এক পক্ষ বলছিল ল্যাপটপ আছে, মোবাইল আছে, টাকা পয়সা আছে, যা পাবো সব নিয়ে যাব। যখন তারা বুঝেছে যে ভিতরে হয়তো কেউ নেই, তারা অনুমান করেছে, তখন তারা একটা বিশাল বড় তালা এনে আমার অফিসে ঝুলিয়ে দিয়েছে। ততক্ষণ আমি ঢুকলাম, ঢুকে তালাওয়ালাকে ফোন দিতে দিতে ঘুরতেই 6-7টা ছেলে তারা সিঁড়ি দিয়ে উঠে আসছে, নিচে আরো অনেকেই ছিল। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তারা বিভিন্ন ভাবে আমাকে গালাগালি করছে, অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা, তুই তোকারি করছে, আমাকে ব দিয়ে, ম দিয়ে, খ দিয়ে নোংরা নোংরা কথা বলতে বলতে একদম আসছে উপর থেকে। তা বলে এই রাখেন। আর যেই ছেলেটা জুলাই আহত দাবি করে, যে হাত নাই, হ্যাঁ, সে উপরে যে চাদর পরে আসে, সে তো আস্তে আস্তে আমার খুব কাছে চলে আসলো, যেন পারলে ও আমার জামা কাপড় ছিঁড়ে ফেলে। তখন আমি ছেলেটাকে ধাক্কা দিয়ে সরালাম, স্যার যাও, দূরে যাও, কি কি সমস্যা? আর আমি আমার ব্যাগে সব সময় আত্মরক্ষার জন্য একটা লাঠির মতো রাখি, যেটাকে টান দিলে অনেক বড় হয়। আমি নারী, বাংলাদেশে তো কোনো নিরাপত্তা নাই, এই জন্য আমি আমার সুরক্ষার জন্য এটা রাখি। আমি ব্যাগ থেকে ওটা বের করে ফেলেছি, কারণ ওরা তো অনেকেই। আমি বুঝতে পেরেছি যে ওদের উদ্দেশ্য শুধু কথা বলা না, ওরা নোংরা হাতাহাতি করতে আসবে, ওদের অ্যাপ্রোচ দেখে বোঝা যাচ্ছিল। তখন ওরা আমাকে বলল যে তুই মাপ চাবি, তুই মাপ চাবি। আমি কেন মাপ চাবো? আমি কি অপরাধ করেছি? আমি কি ডাকাত?
আমি খুনি, আমি চোর, আমি বাটপার, আমি কেন না মাপ চাবো? এদের সাথে না তর্ক বিতর্ক হতে হতে একটা সময় এরা আমাকে বলে, হ্যাঁ জুলাইকে ছোট করেন, জুলাইকে অবমাননা করেন। আরে জুলাইকে তো এরাই বিক্রি করে, জুলাইকে তো এরাই ব্যবসা বানিয়েছে। আবার বলে যে আবু সাইদের নাম নিয়ে, এখন আবু সাইদের নাম নিয়ে বলবো না ভাই? দেখেন, এরা বলে হাজার হাজার মরেছে জুলাইতে, অথচ বাংলাদেশের লিস্ট অনুযায়ী মাত্র 834 জন। এমনও জুলাই শহীদ আছে যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছিল, তাকে বানিয়েছে জুলাই শহীদ। মাথায় টিউমারের অপারেশন সফল হয়নি, মারা গেছে, তাকে বানিয়েছে জুলাই শহীদ। এমনও জুলাই শহীদ আছে যে শহীদ হওয়ার পরে আবার ফেরত এসেছে, রাফি। জুলাই শহীদ অথচ বাহারাইনে ব্যবসা করে। জুলাই শহীদ দাফন দেওয়া হয়েছে যাত্রাবাড়িতে, অথচ সেই লোক এই ইয়েতে আপনার ময়মনসিংহে ব্যবসা করে। হ্যাঁ, তার মানে জুলাই শহীদের এই অবস্থা। তাহলে আমরা জানতে চাইতেই পারি যে 834 জন যে সরকার বলছে, 834 জন কারা? কারণ এরা তো প্রতি মাসে আপনার টাকা, আমার টাকা, জনগণের কষ্টের টাকা ভাতা হিসাবে নিচ্ছে। আর এক একটা জুলাই শহীদকে তো 20 লক্ষ করে টাকা আগেই দেওয়া হয়েছে। ওই টাকা দিয়ে আবার জুলাই শহীদের বাবা দ্বিতীয় বিয়েও করেছে। তাহলে কার পেটে যাচ্ছে টাকা? এটা আমরা জানতে চাইতেই পারি। আর আবু সাইদের মৃত্যু, আবু সাইদ মরার পরে তার 5-6টা ময়না তদন্তের রিপোর্ট গণমাধ্যমে এসেছে। আর তার বাবা নিজেই বলেছে যে আবু সাইদের মাথার পিছনে এত বড় একটা গর্ত ছিল। ভাই, পুলিশের রাবার বুলেট দিয়ে তো মাথার পিছনে গর্ত হওয়া সম্ভব না। রাবার বুলেট, কাঁদানে গ্যাস, গরম পানি পুলিশ কখন ছোড়ে, তাই না? যখন আপনি আন্দোলনকে স্থগিত করতে চায়, ছেলে মেয়েদেরকে বোঝাতে চায়, আন্দোলনকারীদেরকে বোঝাতে চায়, ঘরে যাওয়ার জন্য বলে, তখন রাবার বুলেট দিয়ে কেউ মরে, খুব কাছ থেকে রাবার বুলেট দিয়ে মারলে তো সর্বোচ্চ হাড় ভাঙবে। কিন্তু ছেলেটা যখন বসে পড়লো, আহত হয়ে গেল, তার বন্ধু তাকে হাসপাতালে নিতে 3 ঘন্টা সময় লাগিয়েছিল। 3 ঘন্টা তার আবু সাইদকে নিয়ে কি করেছিল? এটা আমি জানতে চাইতেই পারি। একজন সচেতন নাগরিক হিসেবে এটা আমার জানার অধিকার আছে। এই প্রশ্ন আমরা বারবার করেছি যে আবু সাইদের মৃত্যুর রহস্য আমরা জানতে চাই। তার লাশটা উঠান আর পোস্টমর্টেম করে জনগণের সামনে জানান যে আসলে কি সে শহীদ, না তার মৃত্যু কিভাবে হয়েছে, আমরা সেটা জানতে চাই। এটা জানতে চাও কি অপরাধ? তারা বলছে আবু সাইদকে অপমান করলাম, আমি আবু সাইদকে অপমান করেছি, সরি বলতে প্রশ্নে উঠে না। কে কার কাছে সরি বলবে? তর্ক বিতর্কের সময় এক পর্যায়ে ছেলেটা আমার সাথে যুক্তিতে পারলো না, তখন সে একটা থাপ্পড় দিয়ে 1 সেকেন্ডও তারা দাঁড়াতে পারলো না। আপনি নিশ্চয়ই ফুটেজে দেখেছেন, দর্শক ফুটেজে দেখেছে, আমাকে একটা থাপ্পড় দেওয়ার সাথে সাথে তারা জান ভয়ে পালিয়ে গেছে। এবং আমিও উঠে দাঁড়িয়ে এলাকার নিচে গিয়ে এলাকাবাসীকে জড়ো করে ফেলেছি, বলেছি যে ধরেন ধরেন, ধর্ষক, চাঁদাবাজ, মববাজ, সন্ত্রাসী। এলাকার লোকজন তো নতুন ধারা বাংলাদেশের নেতা কর্মীদেরকে চিনে, তারাও ওদেরকে দৌড়ানি দিয়েছে। কি আর বলবো, এই হলো দুঃখের কথা। এখন সাব্বির ভাই, আমাদের কাছে মনে হয় যে জুলাই কথা দিয়ে কথা রাখেনি। সাব্বির ভাই, জুলাই কি বলেছিল? জুলাই তো একটা ফ্রড ছিল, স্ক্যাম ছিল, ফ্রড, প্রতারক। জুলাই বলেছিল বৈষম্য থাকবে না, কিন্তু সব জায়গায় বৈষম্য। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরি, আমরা এত বৈষম্য আগে কোনো দিন দেখিনি। এরা বলে যে হিন্দু নারীদেরকে ধর্ষণ করা জায়েজ। এরা হিন্দু নারীদেরকে ধর্ষণ করে মেরে পানিতে লাশ ভাসিয়ে দেয়। হিন্দুদের সম্পদ এরা কুড়ে কুড়ে খায়। অথচ ইসলাম কেন কোথাও নেই, কেন হিন্দুদেরকে ধর্ষণ করতে হবে? বৈষম্য সব জায়গায়। এই যে এদের নারী যে মিতু সংসদ সদস্য, সে বলে যে বিএনপি যদি জিয়াউর রহমানকে নিয়ে ব্যবসা করতে পারে, তাহলে জুলাই কেন ব্যবসা হবে না, হাদি কেন ব্যবসা হবে না? তার মানে এরা নিজেরাই স্বীকার করেছে হাদি ব্যবসা, জুলাই ব্যবসা। এরা নিজেরাই তো স্বীকার করেছে মেট্রো রেলের আগুন দিয়েছে, এরা নিজেরাই স্বীকার করেছে বিটিভিতে আগুন দিয়েছে, এরা নিজেরাই স্বীকার করেছে পুলিশকে মেরেছে। তাহলে এরা কেন আমার দিকে আঙ্গুল তুলছে? এরা নিজেরাই তো স্বীকার করেছে, তাহলে এদেরকে তো ফাঁসি দিতে হবে আগে, তাই না? তার মানে পরিকল্পিতভাবে ধর্ম যেভাবে বিক্রি করেছে, এখন জুলাই চেতনাকে বিক্রি করে মুক্তিযুদ্ধের রেপ্লিকা হিসেবে জুলাইকে দাঁড় করানোর একটা প্রচেষ্টা চলছে, এটাই তো। অবশ্যই এরা বলে লাল স্বাধীনতা। তার উপর বিএনপির এক অথর্ব নেতা আছে ইশরাক, সে বলে 5ই আগস্টের আগে নাকি বাংলাদেশই ছিল না। তার বক্তব্য শুনলে আমার হাসি পায়। আমি বুঝলাম না সে কিভাবে একজন
মানে খোকার মতো একজন রাজনীতিবিদের ছেলে, বলে যে 5ই আগস্টের আগে বাংলাদেশই ছিল না, 5ই আগস্টে নাকি বাংলাদেশ জন্ম হয়েছে। কার পেট থেকে জন্ম হয়েছে এটা আমরা জানতে চাই। এরা ওর জুলাইকে বাপে তাহলে কি স্বাধীন করে গেল? চায়। ওর বাপে তাহলে হ্যাঁ, কি স্বাধীন করে গেল? পূর্ব পাকিস্তান? সেটাই তো। সে নিজে যে কি বলে সে নিজেই জানে না, অথচ তার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিল, জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা ছিল, স্বাধীনতার ঘোষক ছিল। বলেন তাহলে এই যে নেতারা বলে, এটা কি বলে? কোথায় যুদ্ধ আর কোথায় আন্দোলন? এরা 9 মাসের 1971 সালের যুদ্ধটাকে এরা কলঙ্কিত করতে চায়, এরা ঢেকে দিতে চায় বালি দিয়ে। এরা বলতে চায় যে বাংলাদেশের জন্মই হলো 24। আরে বাবা, এটা তো একটা আন্দোলন, এমন আন্দোলন যেখানে এরা বলেছিল কোটা না কোটা না, অথচ আমরা দেখেছি কোটাতেই এক একজন উপদেষ্টা হয়েছে। কেন? স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান ইউনূসের বান্ধবী কোটায় বসে নাই, একজন ব্যাংকারকে এনে স্বাস্থ্য উপদেষ্টা বানানোর পরে হামে এত বাচ্চার মৃত্যু। সার্জিস, হাসনাত, এরা সব কয়টা নাহিদ কোটায় উপদেষ্টা হয়েছে, এখন আবার কোটায় এমপি হয়েছে। কিভাবে, কি যোগ্যতা আছে এদের? এরা তো শিক্ষার্থী ছিল, কোনো যোগ্যতা নাই। যোগ্যতা হলো ওই যে আরেকজনের টাকা দিয়ে এরা রাজপথে থেকেছে, আর কোনো যোগ্যতা নেই ভাই। আজ পর্যন্ত বন্যার টাকার হিসাব এরা দেয় নাই। এদের কাছে সঠিকভাবে আপনি কোনো কিছু জানতে চাইবেন কিংবা আইনি প্রক্রিয়ায় এদের যুক্তিসঙ্গত কথা বলবেন, এরা আপনাকে ট্যাগ লাগায় দিবে, হয় ফ্যাসিস্টের দোষর, তা না হলে আওয়ামী লীগের দোষর, এই ধরনের কিছু। গতকালকে কি এই ধরনের কোনো ওয়ার্ড আপনাদের উপর ইউজ করা হয়েছিল? ফ্যাসিস্টের দোষর বলা হয়েছিল গতকালকে? আচ্ছা, নেট গোলযোগের কারণে বাংলাদেশের সব জায়গায় তো নেট গোলযোগ অল্প স্বল্প হয়। আচ্ছা, এরা বলে যে আমি প্রশ্নটা আবার করছি। আওয়ামী লীগ দোষর, কিন্তু ভাই ফ্যাসিজম কাকে বলে? সেটাই, ফ্যাসিজমটা মানে কি, এই বিষয়টা ওরা কি হ্যাঁ, অনুধাবন এখনো করতে পেরেছে? কিভাবে অনুধাবন করবে? এরা বলে যে 17 বছর নাকি শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিল, শেখ হাসিনা ফ্যাসিজম দেখিয়ে গেছে, অথচ আমরা দেখেছি ইউনূস সাহেবের 18 মাসে যে মারাত্মক ফ্যাসিজম, মব সন্ত্রাসের জনক এই ইউনূস সাহেব। তার সময় তৌহিদি জঙ্গিদের উৎপাত, মারামারি, লুটপাট, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, এমন কোনো অপকর্ম নাই যেটা ইউনূস সাহেবের আমলে ঘটে নাই, এবং কোনো নিরাপত্তা ছিল না। আমার বোনের ওড়না ধরে টানাটানি হয়েছে। আরে ভাই, ফ্যাসিজম তো সেই দিন এরা প্রতিষ্ঠিত করেছে যেদিন গণভবনে মায়ের অন্তর্বাস নিয়ে এরা নাচানাচি করেছে, সেই দিন ফ্যাসিজম প্রতিষ্ঠিত হয়েছে। এরা পারে মায়ের ব্লাউজ নিয়ে, পেটিকোট নিয়ে, ফ্রিজের মাংস নিয়ে, পানির পুকুরের মাছ নিয়ে হইচই করতে? এক ঘরের একটা সুতা পর্যন্ত ছাড়ে নাই। ফ্যাসিজম তো একে বলে, লুটপাট তো একে বলে। সেখানে এখন আবার কি জুলাই জাদুঘর বানিয়েছে, মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ভেঙে মূর্তি আর ভাস্কর্যের ভিতরে মিক্স করে এরা ধর্মের একটা অবমাননা হচ্ছে এগুলা বলে মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ভেঙেছে। আমার বেগম রোকেয়ার ভাস্কর্যের নাক ভেঙেছে, ভাষা শহীদদের ভাস্কর্য ভেঙেছে, ভাঙার পরে আবার মুগদের ভাস্কর্য বানিয়েছে, হালাল ভাস্কর্য, আবু সাইদের হালাল ভাস্কর্য বানিয়েছে। এরপরে আমরা কি দেখলাম? তারা আবার জুলাই জাদুঘর বানিয়েছে। যেই জাদুঘর বানিয়েছে সেই জাদুঘরের দরজা আজ পর্যন্ত খোলা হয়নি। জানি না সেই জাদুঘরের ভিতরে কি আছে। আপনার টাকা, আমার টাকা, আমাদের কষ্টের টাকা, কোটি কোটি টাকা লুটপাট করে উপদেষ্টা ফারুকী সাহেব বউ নিয়ে বাচ্চা নিয়ে অস্ট্রেলিয়ায় গিয়ে পাপ মোচন করে। কিভাবে গেল? সেভ এক্সিট কিভাবে হলো? এরা বলে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব যেন দেশের বাইরে যেতে না পারে, অথচ এদের আঙ্গুলের ফাঁক বলে একটা একটা উপদেষ্টা বেরিয়ে গেল, এরা ধরলো না। একেই বলে ফ্যাসিজম, নিজের ইচ্ছায় কাজ করা। আচ্ছা, আমার কাছে একটা জানতে চাওয়ার একটা আগ্রহ আছে, সেটা হচ্ছে আপনার কি মনে হয় যে এই যে আপনাদের কণ্ঠরোধ করার জন্য যাদেরকে পাঠানো হয়েছে, এরা কি সামহাও কোনো একটা বার্তা দিতে যাচ্ছে সমাজকে, যে উচিত কথা বলা যাবে না বা মৌলবাদের বিরুদ্ধে কথা বলা যাবে না, এই ধরনের কিছু? নেপথ্যে ষড়যন্ত্রটা কি বলে আপনি মনে করেন? দেখেন, জুলাই তো বলেছিল বাক স্বাধীনতা থাকবে, কিন্তু কোনো বাক স্বাধীনতা নাই। কথা বলতে গেলে টুটি চেপে ধরছে, মামলা দিচ্ছে। আমার নামে 2টা মামলা করেছে যারা জুলাই দোকানদার, এই দোকানদার গুলার একজনই 2টা মামলা করেছে আমার নামে। এরা আলটিমেটাম দিয়েছিল 47 দিন, 36 দিন। হ্যাঁ, আমাকে ধরে না কেন পুলিশ? কেন পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে? দরকার পুলিশের কি এত টাকা? জুলাই কি
জুলাই কি জুলাইয়ের ঘৃণার স্তম্ভ আমরা তৈরি করে সেটাতে জুতা দিয়ে বাড়ি দিব না? জুলাই তো ঘৃণিত জিনিস। জুলাই দিয়ে তো আমাদের কিছু হয়নি, ওরা তো প্রতারক ছিল। কারণ ওরা বলেছিল সংস্কার হবে, কোনো সংস্কার হয়নি। দেশের মানুষের সংস্কার হয়েছে নাহিদের পেটের, এত বড় একটা পেট বানিয়েছে। সংস্কার হয়েছে সার্জিসের ভাঙ্গা চাপার। সে ছিল ফকিন্নির ছেলে, ঢাকা ইউনিভার্সিটি বারান্দায় ঘুমাইতো, 700 টাকার মোবাইল থাকতো তার পকেটে। 5ই আগস্টের পরে তার প্রত্যেকের নাতি আসা নানা হয়ে গেল, জমিদারের নাতি হয়ে গেল, দুই পকেটে 2টা আইফোন নিয়ে ঘুরে বেড়ায়। সংস্কার হয়েছে হান্নান মাসুদের ভাঙ্গা ঘরে। 5ই আগস্টের পরে এত বড় ঘর হয়েছে। সংস্কার হয়েছে নেতাদের, জনগণের কিছু হয়নি। আমার ভাইদের, আমার বোনদের, 20 কোটি জনগণের কিচ্ছু হয়নি। কিন্তু এরা যারা 1 আগস্ট আমাদের অফিস ভাঙচুর করতে এসেছিল, রাষ্ট্র সংলাপ ফোরাম SDF, এটা জুলাইয়ের অনেকগুলা দোকানের একটা দোকান। এই দোকানটা যে চালায়, সেই দোকানদার যে আমার গায়ে হাত তুলেছে, আমরা বিশ্বাস করি যে এরা অন্য কোনো রাজনৈতিক নেতার কাছ থেকে টাকা পয়সা খেয়ে আমাদেরকে হামলা করেছে। কারণ নতুন ধারা বাংলাদেশ তো 2012 সাল থেকে স্বাধীনতার পক্ষে কথা বলছে, দেশের পক্ষে কথা বলছে। স্বাধীনতার পক্ষে কথা বলতে তো আওয়ামী লীগ হওয়া লাগে না, দেশের পক্ষে কথা বলতে তো আওয়ামী লীগ হওয়া লাগে না, 20 কোটি জনগণের পক্ষে কথা বলতে আওয়ামী লীগ হওয়া লাগে না। ভাই, লাল সবুজের পক্ষে কথা বলি। অথচ যখন সংসদে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাজে, এই গাদ্দারের বাচ্চাগুলা, রাজাকারের বাচ্চাগুলো উঠে দাঁড়ায় না। এরা বলে মুক্তিযোদ্ধা গাদ্দার, অথচ এদেরকে কেউ শাস্তি দেয় না। এই অবস্থা, এই যে তাই না? ওদের নমুনা গতকালকে ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে। শয়তানের ধোকায় পড়ে নাকি তারা সমকামিতা করতে গিয়েছিল, তাও ইউনিভার্সিটির হোস্টেলে, ঢাকা ইউনিভার্সিটির হোস্টেলে। চিন্তা করা যায়? এগুলো নিয়ে কথা বললেই শান্তা ফারজানা খারাপ, এগুলো নিয়ে কথা বললেই SS সাব্বির খারাপ, এগুলো নিয়ে কথা বললেই কেন ও কথা বলবে, ও হচ্ছে নাস্তিক, ও ইসলাম বিরোধী। কেন? আওয়ামী লীগ। তোমরা ছেলেরা ড্যাশ ড্যাশ করবা আর আমরা বললেই দোষ, আমরা বললেই নাস্তিক। টুপি মাথায় দিয়ে তোমরা ড্যাশ ড্যাশ করবা আর আমরা বললেই নাস্তিক, যেটা ইসলামে সম্পূর্ণ হারাম। সেটাই বলে যে মুখে দাড়ি না থাকলে তাকে মেরে ফেলা জায়েজ। একদম। আপনি আরেকটা কথা বলেছিলেন, SDM এর কথা বলেছেন। এই যে এই দোকানটাই তো রাষ্ট্র সংস্কার ফোরাম, সংলাপ ফোরাম। আচ্ছা, রাষ্ট্র সংলাপ ফোরাম, ওর ট্যাগলাইন দেখেন কি লেখা এখানে, সংলাপে সমাধান, চাপে পরিবর্তন। ও কালকে সংলাপ শব্দটা হয়তো বা ভুলে গিয়েছিল, চাপের নামে গুন্ডামি করতে আপনার ওখানে এসেছিল। এখন আমার কথা হচ্ছে, এই ব্যক্তিটার পরিচয় যখন দুপুরবেলা আপনি ডকুমেন্ট গুলো আমাকে দিলেন, ওর NID কার্ডে লেখা আছে হচ্ছে তারাকান্দা, ময়মনসিংহ। হ্যাঁ, ওখানে ওর নাম একটা, কিন্তু ও যেই জন্ম নিবন্ধন দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র সেজে ইন করেছে, সেখানে আবার জন্ম তারিখ নাম আলাদা আলাদা। খেয়াল করে দেখেন। হ্যাঁ, আমি এটা ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে আমি ডকুমেন্ট গুলো আপলোড করছি না, কারণ সরকারি ডকুমেন্ট ইউটিউবে দেখানো সম্পূর্ণ পলিসির বিরুদ্ধ। যেমন ধরেন কোনো দলিল, দলিল, NID কার্ড, পাসপোর্ট, এগুলো দেখাইলে চ্যানেল সাসপেন্ড হয়ে যায়, তাই এগুলো দেখাচ্ছি না। বাট যারা আপনারা এটার প্রমাণ চান, তারা আমার টেলিগ্রাম চ্যানেল, SS সাব্বির টেলিগ্রাম চ্যানেলে যাবেন, ওখানে দেয়া থাকবে, আপনারা দেখে নিতে পারবেন। যেই ছেলেটা গতকালকে শান্তা ফারজানার উপর আক্রমণ করেছে, এই মানুষটাকে মারার চেষ্টা করেছে, নির্যাতন করার চেষ্টা করেছে, ওই ছেলেটার পরিচয় কি আদৌ বাংলাদেশী? না, ওই ছেলেটার পরিচয় সে মৌলবাদী। এবং এই মৌলবাদী কি আদৌ বাংলাদেশে জন্মগ্রহণ করেছে? টাকা দিয়ে যে জন্ম নিবন্ধন বানায় নাই বা টাকা দিয়ে যে NID কার্ড বানায় নাই, তার কি গ্যারান্টি আছে? কারণ যখন তার গ্রামের বাড়ির ঠিকানা যেটা দেয়া আছে ন্যাশনাল ID কার্ডে, সেই অনুযায়ী খোঁজ নেওয়া হলো, এই ছেলের কোনো পরিবার কিংবা পারিবারিক তথ্য পাওয়া যায়নি। তাহলে এরা যে জুলাই যোদ্ধা হিসেবে নিজেকে দাবি করে, জুলাই মাসে এরা কোন দেশের ভাড়াটিয়া গুন্ডা হিসেবে বাংলাদেশে ঢাকার রাজপথে এসে রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুরে নিয়োজিত ছিল? কারণ এই রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুর ঠেকানোর জন্যই তো পুলিশ তাদেরকে শৃঙ্খলায় আনার জন্যই কিন্তু চেষ্টা করেছে, পদক্ষেপ নিয়েছে। কিন্তু বেইমানি যেটা করার, সেটা কোন জায়গা থেকে হয়েছে বিভিন্ন ভিডিওতে আমি বলেছি, ওইটা এই ভিডিওতে না বলি। কিন্তু কথা হচ্ছে,
এই যে পরিস্থিতিগুলো তৈরি করেছে বা এই যে পরিস্থিতি নিয়ে তারা নিজেদেরকে জুলাই যোদ্ধা দাবি করে, তারা কি আসলে? আসলে জুলাই সন্ত্রাসী, যোদ্ধা না, জুলাই মৌলবাদী। কিন্তু এই জুলাই মৌলবাদীর মধ্যে 60% আছে বিহারি ক্যাম্প থেকে পালানো, 40% আছে বিভিন্ন দেশ থেকে দীর্ঘদিন ধরে এসে বাংলাদেশে অবস্থান করে টাকা দিয়ে এনআইডি কার্ড বানিয়ে নেওয়া ব্যক্তিও। সুতরাং এদেরকে ফিল্টার করতে হবে। জুলাইয়ের কথা বললো আর অমনি গলে গেলাম, ওর বাপ দাদা 14 গোষ্ঠীর খবর নেন, কয়জনকে পাবেন কয়জনকে পান দেখেন না। অধিকাংশ বাঙালি, আমি একজন পাকিস্তানি নাগরিককে চিনি, শান্তা আপু, সে আপনার সামনে যদি আমি দাঁড় করাই, ওর পাসপোর্ট না দেখলে আপনি বুঝবেন না যে ও পাকিস্তানি, ও পিওর বাংলাদেশি। সে যে মিরপুরে বসবাস করতেছে, ওর কাছে বাংলাদেশের এনআইডি কার্ড আছে, ওর কাছে বাংলাদেশের জন্ম নিবন্ধন আছে, সব পেপারস আছে, আপনি কিভাবে বুঝবেন? অথচ সিটিজেন সিটিজেন পুরা পাকিস্তানি। তো এরা এই ধরনের গুপ্তচর বৃত্তির মাধ্যমে বাংলাদেশে এসে দীর্ঘদিন ধরে অবস্থান করছে। এখন সুযোগ পেয়েছে মাথা চাড়া দেওয়ার, তাই দিচ্ছে, কারণ পূর্ব পাকিস্তান তো বানাতে হবে। এখন পূর্ব পাকিস্তান বানাইতে গেলে এস এ সাব্বির অবস্ট্যাকল, শান্তা ফারজানা অবস্ট্যাকল, রাশেদ হায়দার অবস্ট্যাকল, যে মানুষগুলো অবস্ট্রাকল, এদেরকে তো সামহাউ থ্রেট দিয়ে হোক কিংবা অন্য কোনো মামলা হামলার চাপ দিয়ে হোক, এভাবে সেই কণ্ঠরোধ করার কার্যক্রমটাই ওরা বাস্তবায়ন করছে। মূলত বর্তমান সময়ে ওদের টার্গেট ক্ষমতায় আসা না, বাংলাদেশকে অস্থিতিশীল করে পাকিস্তানের হাতে তুলে দেওয়া, না হলে আমেরিকার হাতে বিক্রি করে দেওয়া, দুইটার যে কোনো একটা। কারণ গতকালকে যেটা দেখেছি, আমার, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমার কাছে মনে হচ্ছিল 3টা নেড়ি কুত্তা ধেয়ে ধেয়ে আসছে একটা মানুষকে কামড়াবে বলে। আমার কাছে এটাই মনে হয়েছিল। আর এই নেড়ি কুত্তাগুলোর সঙ্গে ওই পাকিস্তানি ওই হানাদার বাহিনীর কোনো পার্থক্য নেই। না, গতকালকে পরে তালা ভাঙলেন কিভাবে আপনি? মানে ওই যে আমি তালা চাবিওয়ালাকে খবর দেওয়ার পরে তিনি এসে তালাটা ভেঙে ফেললেন। ভেতর থেকে পরে চেয়ারম্যান সাহেবকে উদ্ধার করা হয়েছে। চেয়ারম্যান সাহেবকে আমরা বের করেছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে তিনি অক্ষত ছিলেন, কারণ আমরা আমাদের চেয়ারম্যানকে অনেক ভালোবাসি। আমরা তার কোনো ওরা যেভাবে এসেছে, ওরা তো লুটপাটের প্ল্যান নিয়েই এসেছে। ওরা মেরেও ফেলতে চেয়েছিল। আরে মমিন মেহেদীকে মেরে ফেললে কার কি হতো? কিন্তু মমিন মেহেদীকে মেরে ফেললে তো নতুন ধারা চেয়ারম্যান হারাতো, দেশের জনগণ একজন ভবিষ্যৎ নেতা হারাতো, তাই না? যে মমিন মেহেদী নিজের খেয়ে বনের মোষ তাড়ায়, যে কখনো মানে নিজের আরামায়েশের কথা চিন্তা করে না, সেই মমিন মেহেদীকে মেরে ফেললে তো দেশের একটা তারকা নষ্ট হয়ে যেত। কারণ তিনি তো চেষ্টা করছেন, আল্লাহ বলেছেন চেষ্টা করো, দেয়ার মালিক আল্লাহ, তাই না? রাইট। তাহলে আল্লাহকে মেনেই যখন আপনারা রাজনৈতিক দলটাকে পরিচালনা করছেন, নিজ নিজ ব্যক্তিগত জায়গা থেকে আল্লাহর প্রতি বিশ্বাস ধরে রেখে, সেই আপনাদেরকে নাস্তিক ট্যাগ লাগানোর চেষ্টা করা হচ্ছে, ইসলাম বিরোধী ট্যাগ লাগানোর চেষ্টা করা হচ্ছে। কেন? কারণ আপনারা ওই যে মৌলবাদের বিরুদ্ধে কথা বলেছেন, তাই। আমাকে নাস্তিক বলেছে, আমার মাথার দাম হাঁকিয়েছে। বলবো না যে একটু আগে আপনি কিন্তু একটা আমাদেরকে একটা স্টিল ছবি দেখালেন, যে বললো যে শয়তানের তাড়নায় ধরা পড়লে এরা তখন শয়তানের ঘাড়ে দোষ চাপায়, বলে যে শয়তানের তাড়নায়, শয়তানের ধোকায় পড়ে। হ্যাঁ, অথচ এদের আব্বা জামাতের আমির ডাক্তার শফিক, সে নিজে সমকামী। জামাতের আমিরের একটা ভয়ঙ্কর রোগ আছে, সেটা হচ্ছে পেডোফিলিয়া, মানে বাল্যকামিতা। ছোট ছোট বাচ্চাদেরকে দেখলে তার এই শিশুকামিতা, বাল্যকামিতা জাগ্রত হয়। বাচ্চাদেরকে ধরে ধরে নোংরা ভাবে চুমা দেয়, জাপটে ধরে রাখে, এটা একটা রোগ। এরপরে তার আছে সমকামিতা। আমরা দেখেছি না যে বিদেশি কূটনীতিকদের তিনি কিভাবে পিছন থেকে জাপটে ধরেছেন, কেমন করছিলেন। আবার তাকে যখন আঙ্গুল তোলা হলো, সমালোচনার আঙ্গুল, তখন তিনি বললেন আরো বেশি করে করব, কারণ আমাদের এটা নবীজির সুন্নাহ। আস্তাগফিরুল্লাহ, আমাদের নবীজি কোথায় এরকম পুরুষকে জাপটে ধরে পিছন থেকে এভাবে চুমাচুমি করেছেন আমাদের জানা নেই। অথচ এই জামাতিরা, এই ওয়াহাবিরা আমাদের এই ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য নিজেদের সংগঠনের সাথে ইসলাম শব্দটা লাগায়। এরা ইসলামকে দিনে রাতে 24 ঘন্টা বিক্রি করে। এরা আমাকে নাস্তিক বলবে না। যখন মাদানি, দেড় ব্যাটারির মাদানি যখন তার অসহায় প্রথম স্ত্রীকে রেখে দৌড়ে যায়, বলে আমার এখন গুনাহ করতে মন চাচ্ছে, জেনা করতে মন চাচ্ছে, জেনার থেকে বাঁচতে আরেকটা বিয়ে করেছে, এইসব পুরুষের বিরুদ্ধে শান্তা ফারজানা কথা বলে। 501-এর হিরো মামুনুল হক, যিনি ধরা পড়লে বলে শরীয়তি বউ, তার বাংলাদেশের 64টা জেলায় 64টা শরীয়তি বউ, যে মহিলার সাথে তার কোনো
বিবাহ বন্ধনের আবদ্ধ নাই, রেজিস্ট্রেশনের কোনো খবর নাই, ধরা পড়লেই শরীয়তি বউ। তো তার সে যখন বলে 501 নাম্বার রুম হালাল, তখন ছেলেরা কি শিখবে? মাঠে ময়দানে বাজারে হাটে ঘাটে ছেলেরা মেয়েদেরকে নিয়ে ধরা পড়বে আর বলবে শরীয়তি বউ, শরীয়তি বউ, শরীয়তি আইন, বলবে শরীয়ত আইন আমরা অবমাননা করি। ধরা পড়ার পরে ওদের কাবিনের কথা মনে পড়ে আর মনে পড়ে 3 দিন আগে ডেট দিয়ে একটা হ্যাঁ, তখন শরীয়তে আইন চলে আসে। দেখেন নাই জামাতের নেতা যে গাজী নজরুল কি করলো, এক মহিলার লিফটের সামনে চুমা, আরেক মেয়েকে নিয়ে ধরা পড়ার পরে বলে আমার শরীয়তি বউ, কেউ জানেই না শরীয়তি গোপন শরীয়ত। আমার আফসোস হয় গাজী যে নজরুলের স্ত্রীর কথা চিন্তা করে। মহিলাটা সারাটা জীবন একটা মানুষের সঙ্গে সংসার করলো, শেষ বয়সে এসে যখন জানতে পারলো তার হাজবেন্ড এরকম দুশ্চরিত্র, স্বাভাবিক একটা চিন্তা করেন মধ্যবয়সী একজন নারী শেষ বয়সে সে কোথায় যাবে, কার কাছে যাবে? এই হচ্ছে জামাতের চরিত্র। এরা নারীদেরকে গনিমতের মাল মনে করে, ঘরের স্ত্রীকেও তারা মানে ভালো দেখতে চায় না। পারলে তারা মাকেও রেপ করে, মাকে আপন বোনকেও রেপ করে। এটা এত নোংরা। আর এদের দেখেই কিন্তু তরুণ সমাজও শিখতেছে। দেখেন এই যে আজকে ধর্ষণ এত বাড়ছে, ছিনতাই এত বাড়ছে, মাদকের ভয়াবহতা আপনি কিছুদিন আগে দেখেছেন কিনা জানি না, কক্সবাজারের একজন জামাতের আমির সে মাদক সহ ধরা পড়েছে। হ্যাঁ, তাহলে চিন্তা করেন, লেবাস ইসলামের লাগিয়ে এরা তো সরাসরি দেশবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। আজকে আপনাকে নিয়ে অনেক কথা বলার ছিল, কিন্তু আমি এই বিষয়গুলো খোলাসা করার জন্য মূলত আজকে অনুষ্ঠানের আয়োজনটা করেছি। যে এই যে মানে আপনার শ্লীলতাহানির চেষ্টা, আপনাকে নির্যাতন করার যে একটা প্রবণতা শুরু হলো, হয়তো দেখা গেছে এরপরে নতুন ফেস আসবে, কারণ এরা কিন্তু ফেস বদলায়, উদ্দেশ্য এক থাকে, গিরগিটির মতো। এরা কিন্তু দেখা গেছে আজকে ধরেন এই যে রাষ্ট্র সংলাপ ফোরাম আমরা এক্সপোজ করলাম, কালকে দেখবেন হুদাই একটা নাম নিয়ে আসবে, কি হয়েছে, রাষ্ট্র আলাপ ফোরাম, এই একটা নাম নিয়ে চলে আসবে। হয়তো ম্যানগুলা ওরা নাই, ওদের জুনিয়র বা ওদের সিনিয়র বা ওদের সহকর্মী এই ধরনের কাউকে পাঠাবে। এরা কিন্তু শুধু ব্যানার গুলো চেঞ্জ করে। খেয়াল করে দেখবেন, একটা সময় ব্যারিস্টার ফুয়াদ ছিল, এখন ব্যারিস্টার ফুয়াদ কিন্তু কথা কম বলে, এখন ব্যারিস্টার শাহরিয়ার কথা বলে। এই যে এরা ব্যানার চেঞ্জ করে, নতুন নতুন মুখ নিয়ে আসে, ওরা ভাবে পাবলিক মানে একই মিথ্যা 3-4 জন বা 3-4টা লেয়ারে 3-4টা নতুন মুখ আইনে যদি বলানো যায়, পাবলিক মনে হয় ওইটাই বিশ্বাস করবে। পাবলিক কি এতটা গাধা? প্রশ্নই উঠে না। আফসোস, এরা বাংলাদেশের পাবলিককে মূর্খ মনে করে, গাধা মনে করে। আমার দেশের মানুষ ভাই শিক্ষা কম হতে পারে, দরিদ্র হতে পারে, কিন্তু আমার দেশের মানুষ কিন্তু বুদ্ধিমান। ওরা কিন্তু সাদাকে সাদা আর কালোকে কালো বিচার করতে জানে। এই জন্য তো ওরা অক্সফোর্ড ইউনিভার্সিটির ডাকে যখন বলেছিল, তখন জনগণ ঠিকই ধরে ফেলেছে যে এটা কোনো অক্সফোর্ড ইউনিভার্সিটি না, এরা নিজেরাই একটা হল ভাড়া করে আমাদের কষ্টের টাকা নিয়ে ওরা ইংল্যান্ডে মাস্তি করতে গিয়েছে। জনগণ ঠিকই বুঝে ফেলেছে ওদের চরিত্রটা। এটা শুধু অক্সফোর্ড না, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই যে সিরাজুল ইসলাম অডিটোরিয়াম হল যদি ভাড়া নেন, একই অবস্থা। 575 টাকা হল ভাড়া, আর ওই ইউনিভার্সিটির একটা শিক্ষকের রিকমেন্ডেশন লাগে। তো অক্সফোর্ডে এরকম অনেক ভারতীয় বাঙালিও আছে, বাংলাদেশি বাঙালিও আছে, তারপর আপনার অনেক আছে যারা কিনা সরাসরি লবিস্ট, যারা বাংলাদেশ এর কূটনীতি নিয়ে কাজ করে, কিন্তু সাদা চামড়ার মানুষ, তারাও আছে। তারা একটা রিকমেন্ডেশন দিয়ে একটা হল ভাড়া করে দিল, কি এমন যায়? $100 ব্যাপার, ওখানে কোনো ব্যাপার, কোটি কোটি টাকা লুটপাট করছে, $100-200 দিলে কি যায় আসে? এই জন্য তো দেখেন না, হাসনাতের মিডল ফিঙ্গারটা কত স্ট্রং ছিল, বুঝাই যায়। ওর ওই মধ্যমা আঙ্গুল দেখে বোঝা যায় যে কত বড় বেয়াদব। আমাদের কষ্টে টাকা লন্ডনে গেছে, বেয়াদব। 5ই আগস্টের পরে বেয়াদব পেয়েছি আমরা কতগুলো। এই বেয়াদবগুলোর হাতেই বাংলাদেশ এখন জিম্মি, এই গুন্ডাগুলোর হাতেই বাংলাদেশ এখন জিম্মি, যারা কথার ভার সহ্য করতে পারে না। এরা রাষ্ট্রকে কি সংস্কার দেবে? আমি একটা জিনিস পরিষ্কার বলি, আজকে জনগণও আছে, অনেক জনগণ আমাদেরকে দেখছে, প্রায় 2000 মানুষ এই মুহূর্তে লাইভে যুক্ত আছে যারা দেখছে। আমি একটা জিনিস পরিষ্কার করে বলি, এই যে শান্তা ফারজানা আপু, আমরা কি করি? যুক্তি দিয়ে কথা বলি এবং গবেষণা করে অ্যানালাইজ করে বাংলাদেশ বিরোধী যেই ষড়যন্ত্রগুলো আছে সেগুলোকে এক্সপোজ করি।
কথা হচ্ছে এই শব্দগুলো আমাদের মুখের ঠোঁটের মাধ্যমে বের হয়, এটার ভর তারা নিতে পারে না। আমরা যদি অ্যাকশনে নামি, ভর নিতে পারবে? পালাবে। যারা কথার ভার সহ্য করতে পারে না, আপনি তো, আমার তো মনে হয় না আপনি কোনোদিন কোনো জায়গায় কোনো ভাঙচুরে যদি আপনাকে পাঠানো হয় আপনি ঠিকঠাক মতো ভাঙচুরটা করে আসতে পারবেন, সুযোগ নাই। কিন্তু আপনি সেই চিন্তা ভাবনা আপনার ভেতর নাই, ওই মেন্টালিটিও আপনার মধ্যে নেই। কথা হচ্ছে আপনার যুক্তিসঙ্গত কথাগুলোতে তাহলে তাদের এত লাগে কেন? তার মানে ওই যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি, চোরের মন পুলিশ পুলিশ, যেভাবে হোক বন্ধ তো করতে হবে। ওইটার একটা ধারাবাহিক যেই কর্মযোগ্য, সেটাই আপনার উপর গতকালকে অ্যাপ্লাই করা হয়েছে, আর কিছুই না। সেটাই এরা চায় ভেবেছিলাম আমি কণ্ঠরোধ নারী, করতে। আমি ভয় পাবো, কিন্তু আমার হাতের ওই লাঠি দিয়ে কিন্তু আমি কাউকে মারিনি, কারণ আইন নিজের হাতে আমি তুলে নেওয়া শিখিনি। আমি আইন নিজের হাতে তুলে নেই, এবং আমি আমার দলের নেতা কর্মীদেরকে বলছি ওদেরকে দৌড়ানি দাও, মেরো না, কারণ মারলেই তো এরা আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করবে, কারণ প্রশাসন তো কোনো না কোনো ভাবে এদের দ্বারা বায়াসড, 100% বায়াস। আমাদের গলায় আসে মানে শিকল বাঁধে নিয়ে যাবে, ওদেরকে কিছু করবে না। এবং ইনফরমেশন দিয়ে রাখি, 20 কোটি জনগণ যেদিন জুতা নিয়ে রাজপথে নামবে, ঝাড়ু নিয়ে রাজপথে নামবে, সেদিন কয়টা কণ্ঠ তারা রোধ করবে? কয়টা? এই 20 কোটি জনগণের মধ্যে ওদের কয়েক লক্ষ জনগণকে ইতিমধ্যে পুলিশে বিনা পরীক্ষায় ডাইরেক্ট নিয়োগ দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের শাসনামলে। আপনি খেয়াল করে দেখেন, বিগত 2 বছরে যে কয়েকটা নিয়োগ পরীক্ষা হয়েছে, পুলিশের আগের ফিটনেস দেখেন, বর্তমান ফিটনেস দেখেন, তাহলেই বুঝে যাবেন। ডাইরেক্ট নিয়োগ। অথচ আমাদের যারা আমরা প্রগতিশীল মানুষ, আমাদের কর্মসংস্থানের বেলায় দুনিয়ার সেন্টার ধরানো হয়, এইভাবে না এইভাবে, এইভাবে না এইভাবে, আর ভাইবা পাস করে আসো, রিটেনে দেখবো না, বা রিটেন এবং ফ্রিলি পাস করে আসো, ভাইবাতে দেখবো না, কত কাহিনী। কিন্তু এরা কিন্তু এদের যে কর্মী, অ্যাক্টিভ কর্মী, যাদেরকে দিয়ে ওরা পেশি শক্তি হিসেবে ইউজ করবে, এদেরকে ডিরেক্ট নিয়োগ দিয়ে দিচ্ছে। খেয়াল করেছেন? হ্যাঁ, অবশ্যই। এবং চাকরি বাণিজ্য তো ওরা বন্ধ রাখেনি। হ্যাঁ, এবং ভবিষ্যতে যদি আন্দোলন শুরু হয়, পুলিশের অনেক ফেক ইউনিফর্ম বানানো আছে, যারা ওরা ইউজ করবে আমাদেরকে দমন পীড়নের জন্য। কর্মীদেরকে ইউনিফর্ম দিয়ে দিবে, তোরা পুলিশ সেজে নাই মাঝে, এটাই করবে ফিউচারে। এই সময় 5ই আগস্টের সময় করেছিল। 5ই আগস্টের সময় কিন্তু শেখ হাসিনা পতনের পর আমরা দেখেছিলাম যে এটিএন বাংলা এই নিউজটা এসেছিল যে অনেক পুলিশের ড্রেস পরা তারা দৌড়ে দৌড়ে এয়ারপোর্টে যাচ্ছে, যাচ্ছে। পরবর্তীতে তাদের কিন্তু কোনো নাম ঠিকানা তাদের কিছু পাওয়া যায়নি, এবং ওই এই 36 জুলাইয়ের সময় অনেক জায়গায়, যাত্রাবাড়ির গাজীপুরের মতো জায়গায় বিদেশি ভাষায় তাদেরকে, মানে হিন্দি বলেন, উর্দু বলেন, এসব ভাষা অনেক পুলিশের ড্রেস পরা লোকদের কথা বলতে শোনা গেছে। এরা দীর্ঘ মেয়াদী মানে ষড়যন্ত্র করছে বাংলাদেশটাকে নিয়ে। ওগুলো ছিল উর্দু ভাষী পাকিস্তানি আইএসআই এর লোক, যেটাকে হিন্দি ভাষা বলে চালায়া দেওয়া হয়েছে, যারা তো সব ইন্ডিয়ান। অথচ 26 লক্ষ ভারতীয়র একজনকেও কিন্তু আজ পর্যন্ত দেখাতে পারেনি। তাহলে এরা ইন্ডিয়ান হয় কিভাবে? আরে বাবা, ইন্ডিয়া এত বড় রাষ্ট্র, ওদের 140 কোটির বাজার, ওরা বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে মানে ম্যান পাওয়ার এক্সপোর্ট করে, তার ধারে কাছেও নাই আমরা আসি নাই। আপনি দেখেন, বাংলাদেশ থেকে সৌদিতে যাইতে লাগে 7 লাখ, ইন্ডিয়া থেকে লাগে মাত্র 1.5 লাখ। তার মানে ওদের বাংলাদেশ না হলেও চলবে, ওরা বিভিন্ন ভাবে ওরা চলতে পারবে, বা ওদের আয়ের ওয়ে আছে। তোমার দেশে ওই হিন্দি ভাষাভাষী পুলিশ আনে নাই, তোমার দেশে এনেছিল ওই উর্দু ভাষাভাষী পুলিশ। এই জিনিসটাকে নতুন প্রজন্মের কাছ থেকে আড়াল করা হচ্ছে। কেন ডারবি নাসিরকে আমরা বলতে শুনি নাই যে জুলাইয়ের অস্ত্রগুলা কই রে, জুলাইয়ের অস্ত্রগুলা কই? তার মানে এদের হাতে অবৈধ অস্ত্র দেয়া হয়েছিল। মুগ্ধ যখন মারা গিয়েছিল তার আশেপাশে কোনো পুলিশ ছিল না, তাহলে তার চোখে গুলিটা করলো কে, তার মাথায় গুলিটা করলো কে? আমরা জানতে চাই। আর জানতে চাই বলে এরা আমাদেরকে বলে যে আমরা নাকি জুলাই অবমাননা করছি। থু দেই, থু। আজকে এই শো থেকে আমি থু দেই জুলাইকে, থু। যে জুলাই প্রতারণা করেছে, নাটক করেছে আমাদের সাথে, জনগণের সাথে বৈষম্য করেছে, থু সেই জুলাইকে। ঘৃণা করি আমি। আপনাকে অত্যন্ত ধন্যবাদ আমাদের সঙ্গে আপনার
পুরো সংগ্রামের মুহূর্তটুকু শেয়ার করার জন্য। আজকে আমরা অনুষ্ঠানটা এখানেই